ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম মতো কিছু নেই? ছেলের কাছ থেকে ছেলে বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। লজ্জা শরম তো নেই আপনার। এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। আলফি মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলফি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমনভাবে নামছে মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে। আগুন না, আজ তো একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখায় মায়ার হাত পা ব্যথা হয়ে গেছে। আলফি বসা থেকে উঠে দাঁড়ায়, হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পুরে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার। আমি মায়ার সাথে কথা বলবো। মায়ের সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়েকে বলে দেব। তোমার কাছে যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? শয়তানে শিখিয়ে দেওয়ার জন্য। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি মুস্কানে দাও, ওর পেছনে কলকাঠি তুমি নাড়ো, তুমি মায়াকে বুদ্ধি দাও। তুমি কিছু তো একটা নিশ্চয়ই করো। পাগলের মতন কি সব বলছো? আমি কেন এসব করতে যাব? আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজন। মায়ের চোখ বলে এক কথা আর মুখ বলে আরেক কথা। এর পেছনে তুমি আছো, আমি নিশ্চিত। পাগলের মতন কথা বলবে না। সত্যি কথা বললেই পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথার ভাত নাই। ডোর খুলে মায়াকে বাইরে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন, আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদের আর কোনো কথা না শুনে ঠেলে ওনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মেই আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ের সব কথা শোনে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে শোনো, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বজ্জাত শয়তান লোক এই দুনিয়ায় আর একটাও নেই। ভুল বলে শোনা, বলে আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি তো চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি টু শব্দ অব্দি করিনি, উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খেয়ে খুঁটে দিচ্ছেন? একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাচ খ্যাচ করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ের টি শার্ট খুলে সোফার উপরে ছুড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে পেটে উঠে শুয়ে ঘুমাও, রাতে তো ঘুমাতে পারো না ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজে চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা কোলে তুলে বেডে শুয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নও। কি কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না? বোঝার ভান করবে না শোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়া চোখ মুখের ওপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়া জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে। এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলভির বাম হাতের ওপর। রাতের আগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে। এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার। এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে। দেওয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে। আলভির ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে মোড়ামুড়ি করে।
হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশে এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দুই হাতে চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ার শরীর ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ের মুখশ্রী। হাত বাড়িয়ে মায়ের গালে হাত ছোঁয়ায়। মায়ের ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমো খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপাল চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলভি কিছু না বলে বেলকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলভি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও। দরজা খুলে দিন। না, কেন? এখন থেকে তুমি এই রুমেই থাকবে। আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সবকিছু আমার রুমেই আছে। সবকিছু এনে দেবে এই রুমে। প্রয়োজন নেই, আপনি দরজা খুলে দিন। দরজা খুললে তো উড়াল দেবে পাখি। দরজা খুলবেন না আপনি? না, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমেও যাব না। ছোটবেলার মতন বেডে বসে কাজ ছাড়তে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে ফেলবো। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির গায়ে। আলভি বালিশটা ক্যাচ ধরে বলে, আরে রেগে যাচ্ছ কেন? ফালতু লোক, জীবনে বউ জুটবে না কপালে। না চাইতো 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়। এটাও ক্যাচ ধরে নেয় আলভি। কথা বলবেন না আপনি আমার সাথে? তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে কষ্ট করে বলবো না মুখে কিছু। যা বলার তা বলবে আমার চোখ, শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে। চোখে চোখে হবে আজ কথা, নীরবতে গাথা এক মধুর ব্যথা। আলভি এমনভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়া আর একটা কথাও বলতে পারে না। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে। আলভি বালিশ দুটো বেডের ওপর ছুঁড়ে দেয়। আলমারির ভেতর থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আবার বেলকনির দিকে এগিয়ে যায়। টাওয়াল মেলে দিয়ে রুমে এসে মায়ের সামনে দাঁড়ায়। মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন, নীরবতা হবে আমাদের ভাষা, মনের সঙ্গে হবে মনের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া। ভালোবাসার বড় লাগে না বারবার, কাঁদবে এক আত্মিক আশা। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ার সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসছি। আপনি দেবেন না আমার আলমারিতে। তাহলে আনবো কিভাবে? মায়া দাঁতে দাঁত চেপে বলে। আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকে হাসে আলফি। ভেজা চুল আঁচড়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে। মায়ার রুমে এসে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে, তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতরে মায়ের আগের কয়েকটা ড্রেস ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো সবকিছু আছে নাকি, যদি আরো কিছু লাগে তাহলে বলো। মায়া চুপ করে বসে থাকে। আলভি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়ের রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন আরও যা যা আছে সবকিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ 3টা 3 জায়গায় পড়ে আছে। খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সব কিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয়। বালিশ ঠিক করে রাখে। সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে রাখে। এখন বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে গিয়ে ঘুমিয়ে গেল নাকি? আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। দেখে সব কিছু গুছিয়ে ফেলেছে আলভি। কিছু না বলে নিজের ড্রেসগুলো বেলকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখে একটু ক্রিম লোশন লাগিয়ে বেডে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলভি খাবারের ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা।
অন্যটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলফি নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কাভারে তরকারির ঝোল ভরিয়ে দেয়। আলফি দেখে, কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলফি তবুও কিছু বলে না, স্বাভাবিকভাবেই নিজের খাওয়া চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া। এদিক ওদিক একটু নড়েও না। আলফি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয়। একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আলফির কথা যেন ওর কানেই পৌঁছায়নি। কোলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না, নিজের পায়ের শক্তিই করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কাভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। উঠে আসো। মায়া ওঠে না, আগের মতোই বসে রইল। আলফি এগিয়ে এসে আবারও কোলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোলে উঠবে বললেই তো হয়, এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার? মায়া তবুও কিছু না বলে চুপচাপ বসে রইল। চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও, এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়াল চুলের সাথে পেঁচানোই রয়েছে। এত জেদ? এই জেদের নিচে পড়ে তো আমি চিড়ে চ্যাপটা হয়ে যাব। মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে 100টা চুমু খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটু বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি 100টা চুমু খাবে। শক্তিতে তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়াল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে। মাল্টিপ্লাগে লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে নিতে শুরু করে। চুল শুকানো শেষে ব্রাশ করে দেয়। এখন শুয়ে থাকো। মায়া বসে রইল। মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলফি। প্লেট দুটো ট্রের উপর তুলে রুমের বাইরে রেখে আসে। মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে। বেড কভার আর বালিশের কভারও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে এগোয়। বেডের উপর বসে মাহিদ গিটারে টুংটাং শব্দ তুলছে। ভেতরে এসে বসো ভাইয়া। তুই গিটার বাজাচ্ছিস? আমি আরো ভাবছি কে বাজাচ্ছে। তুমি বাজাতে পারো? হুম। তাহলে একটা গান গাও, আমি শুনি। বসা থেকে উঠে আলফির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলফির গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখে চলে এসছে। মায়ের রুমে আছে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে আর হুঁশ থাকে না। বাজানোর জন্য হাত নিষ্পিস করে। মাহিদ পেছন থেকে কয়েকবার ডাকে। আলফি রুমের দিকে এগোতে এগোতে বলে, পরে আসছে। বলেই রুমের ভেতর প্রবেশ করে। মায়া এখনো আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেয় আলফি। ডোর লক করে মায়ের পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ের সামনে। মায়া 2 হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, কি করলে তোমার রাগ কমবে? কি করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি যা বলবে আমি তাই করবো, শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। কথা বলছো না কেন? কিছু তো বলো। মায়ার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মায়া। মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আচ্ছা, কথা না বললে কাঁদছো না? গিটার হাতে নিয়ে মায়ের পাশে বসে। একাকী মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়? চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে নেয় মায়া। আলফি মায়াকে টেনে নিজের দিকে ফেরায়। কি হয়েছে? কাঁদছো কেন? আলফির হাত সরিয়ে দিতে দিতে বলে, কোথায় কাছি? এই যে এখনো চোখের পানি জমে আছে। এমনি ছাড়ুন, কতবার বলতে হয় ছোবেন না আমায়? আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে? আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। 2 চোখ আবার পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আলফি কিছু সময় মায়ের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডোরের কাছে। আলফি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে ডোরের দিকে তাকায়। 2 চোখ বেয়ে আবারও টুপটাপ গড়িয়ে পড়ে পানি। এখন ওর ভীষণ কান্না পাচ্ছে। হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে।
বিকেল 5:30। আলফি নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে। মায়া গিটার বাজাতে পারে? ডোর খোলে নিঃশব্দে। ভেতর থেকে লক করে ডোরের কাছে দাঁড়িয়ে থাকে। মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে। আলফি রুমে এসেছে বুঝতেই পারেনি বোধ হয়। বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে তাকাতো। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ জয় জলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মই রাধা যাইব রে কৃষ্ণ হরা হইয়া রে ভ্রমর কয় গিয়া। গান বন্ধ করতেই হাততালি দেয় আলফি। চমকে ওঠে মায়া। ঘাড় ঘুরিয়ে আলফির দিকে তাকায়। আলফি বাহুবা দিয়ে বলে, আমার বউ দেখে আমার চেয়েও ভালো গান গায়। এই কণ্ঠে তো জাদু আছে। কিন্তু বউ, তুমি এমন একটা গান কেন গাইছ? মায়া কিছু না বলে আলগোছে কোল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। পালিয়ে গেল? আলফি বেডে বসে। 5 মিনিট 10 মিনিট পেরিয়ে যায়, মায়া বের হয় না। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। আলফির দিকে একবার তাকিয়ে সোফায় বসে। মায়া চোখ মুখ ফুলে গেছে। ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদলো বোধ হয়। আলফির ভীষণ খারাপ লাগে। ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে। সে 8 বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে। যখন বিয়ের সম্পর্ক মানে বুঝতোই না কিছু। নিজেরই বা দোষ কোথায়? যে কোনো ছেলের সাথে অমন ঘটনা ঘটলে সে রাগ করবেই। সেখানে আলফি হয়তো একটু বেশি রাগ রিয়াক্ট করে ফেলেছিল। আর সেই রাগ যে ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত। সোফায় বসে থাকা মায়ের দিকে তাকায়। খুলে রাখা গোছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। 2 হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। আলফির বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে। এই দূরত্ব কত দিনে মিটবে? রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিয়ে নিচে নেমে আসে আলফি। সারাদিন পর এখন বের হয়ে সকলের সামনে আসলো মায়া। আলতাফ মাহমুদ মায়ের মুখের দিকে তাকান। আলফি বাপ আর বউ দুজনের দিকে নজর বোলায়। খাবার খাওয়ার জন্য ডাকলে সকলেই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে। ঐশী রহমান সকলের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলফির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন। আলফি এমাকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, তোমাকে তো দুপুরে ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো। এখন সকলের সাথে ভাত খাও। সকালে রুটি বানিয়ে দেব। এখন একবেলা ভাত খেলে কিচ্ছু হবে না। একবেলা? বাড়িতে এসেছি আজ 11 দিন, তার মধ্যে 8 দিন 3 বেলা ভাত খাইয়েছ। এইভাবে তেল মশলাযুক্ত তরকারি আর 3 বেলা ভাত খেয়ে খেয়ে অল্প দিন আমি হ্যান্ডসাম বউ থেকে ভুড়িওয়ালা কাকু হয়ে যাব। আলফির কথা শুনে সবাই হেসে ওঠে। মাহিদ বলে, তুমি তো কাকুই ভাইয়া। এখন তো হ্যান্ডসাম কাকু, কতদিন পর ভুড়িওয়ালা কাকু হয়ে যাব। মাহির বলে, আমি তো প্রায় দিন 3 বেলা ভাত খাই, আমার ভুড়ি কই? 3 বেলা ভাত খেয়েও তোর চেয়ে চিকন আমি। তুমি 3 বেলা যা খাও সেগুলো একবেলা আমাকে খাওয়াও। মেহবুবা মেহের বলেন, এতগুলো বছর পর বাড়িতে এসেছো, এই একটু তো খেতেই হবে। হ্যাঁ, খাইয়ে খেয়ে ফুটবল বানিয়ে দাও। তারপর এবারের বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয়। আলফির কথা আর বলার ধরন দেখে আরেক দফায় হেসে ওঠে সবাই। ঐশী রহমান আলফির প্লেটে ভাত বেড়ে দেন। মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে। আলফি মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে।
একযোগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু করেছে দুজন মিলে। আসার পর থেকেই দিনে 3 বেলা নতুন নতুন মেনু রান্না করে, আর ওকে সেসব গিলতে হয়। না করেও পার পায় না। মায়ের ইমোশনাল কথা শুনে আর নাও করতে পারে না। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন, আদর যত্ন করে তো খাওয়াবেনি। নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলফি। কার্ব ক্যালোরি হিসাব করে। মিষ্টি, তেল, মশলা ওর ডায়েটে নেই বললেই চলে। এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না। মিষ্টি ওর একদম অপছন্দ ছোটবেলা থেকেই। বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসছে, ওকে কি এখন শুকনো রুটি, ব্রেড, টোস্ট, ওটস খাইয়ে রাখবে নাকি? কখনোই না। একটু স্বাস্থ্য বাড়লে, ভুঁড়ি বাড়লে, ফ্যাট জমলে কিছু হবে না। জার্মানিতে ফিরে জিম, জুম্বা, এক্সারসাইজ করে ঠিক করে নেবে ভুঁড়ি। তখন তো এভাবে এইসব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না। আলভি ভাত মাখাতে মাখাতে বলে। সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না। নাহার বেগম বলেন, 1 মাসের জন্য এসেছো, আর 4 দিন আমরা যা দেব তাই খেতে হবে। পরের 15 দিন তোমার নিজের ইচ্ছে খেয়েও। এটা কেমন নিয়ম? এই নিয়ম আমি মানি না। 15 মাসের পরিশ্রমের মাধ্যম তৈরি করে দিতে চাইছো, তাই না? মেহবুবা মেহের হেসে বলেন, তুমি যা খেতে চাইবে দেয়া হবে আগামীকাল থেকে। এমনিতেও রোজ সকালে আমরা ভারী খাবার খাই না কেউ। তুমি আসার পর থেকেই এমন হচ্ছে। আমি স্পেশাল কেউ নাকি? আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলেছো দেখছে। একটু তো স্পেশাল বটেই। বাড়ির ছেলে আবার মেয়ের জামাই, আদর যত্ন তো একটু বেশি হবে। ভুলটা আমারই, আমি ভুলে গিয়েছিলাম। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়ে আছে কেন সবাই? আবার খাও, ঠান্ডা হয়ে গেল। বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি। মাহির একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগী হয়। দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া। মায়া, আরো কিছু নে। মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া। খাবো না, খাওয়া শেষ। তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আলভি কোনো রকমে হাত ধুয়ে পানি না খেয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে। আলভি দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মায়া। আলভিকে দেখে নিজেও দৌড় শুরু করে। দৌড়ে রুমে এসে ডোর লক করবে, তখনই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলভি। পায়ে জোর আছে দেখছে। এখানে এসেছেন কেন? বউকে নিতে। যাবো না আমি এই রুমে। যাবে না? না। হঠাৎ করে আলভির রূপ বদল হয়। চোখে মুখে রাগী কাঠিন্য ভাব ফুটে ওঠে। রাগী গম্ভীর স্বরে বলে, যাবে কি না? হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায়। কে বলছে? কথা কানে যাচ্ছে না? যাবো না। যাও রুমে। এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ওই রুমে চলো, নয়তো আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে আসে। জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে বলে মনে হয় না। সকাল থেকে রাত অবধি থেকেই কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর 2 দিন এভাবে রাখতে পারলেই হলো। না ভালোবেসে যাবে কোথায়? ভালোবাসতেই হবে। রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আবার। দুপুরের ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল। আর রুমে খাবার নিয়ে আসলে খাবার নষ্টও হয়। মায়া বেডের ওপর বসে চোখ মুছতে শুরু করে। আলফির নিজের ওপর নিজেরই রাগ হয়। তখন রেগে কেন ধমক দিল অত জোরে, এখন কাছে অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়ায় মায়ার সামনে। সরি, আর জীবনও ধমক দেব না। মুখ ফুসকে বেরিয়ে গেছে আজকে। মায়া কিছু না বলে বেড থেকে নেমে বেলকনিতে চলে আসে। অন্ধকার আকাশের দিকে তাকায়। মেঘলা আকাশে অল্প কিছু তারা টিপটিপ করে জ্বলছে। শীতল বাতাস বইছে বাইরে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় ভালোভাবে। বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মায়ার পাশে এসে দাঁড়ায় আলভি। মায়া দেখে, তবে মুখে কিছু বলে না। আমি অনেক খারাপ একজন মানুষ। আলভির মুখের দিকে তাকায় মায়া। কথা বলছো না কেন? আমি অনেক খারাপ একজন মানুষ, তাই না? মায়া বাইরের দিকে দৃষ্টি রেখে বলে, এমন কেন মনে হচ্ছে? এই যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। আপনার জন্য পেতে হয়েছে? হুম, ভুল ধারণা। ভুল ধারণা কেন? আপনার জন্য আগে কষ্ট পাইনি আমি। আপনার জন্য কষ্ট তো পেয়েছি পরে।
যেদিন আপনি ফিরে আসলেন। আমি আগের পরিস্থিতির জন্য কখনোই আপনাকে দোষী ভাবিনি। আমার ফিরে আসাতে তুমি কষ্ট পেয়েছ? আপনার ফিরে আসায় কষ্ট পাইনি আমি, কষ্ট তো পেয়েছি ফিরে আসার কারণ জানার পর। আলফির চেহারায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। কিছু সময় চুপ থেকে বলে, তুমি মাফ করবে না আমাকে? আপনাকে আমি আগেই বলেছি, আজকে আবার বলছি, আপনি যদি ওই একটা কারণ বাদে অন্য কোনো কারণে বাড়িতে আসতেন আর আমার সাথে সংসার করতেন, বাকি জীবন পার করতে চাইতেন, আমি নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতাম আপনার কাছে। আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকগুলো দিন, দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনার জন্য। সবসময়ই ভাবতাম আপনি একদিন ফিরে আসবেন আমার জন্য। এবারে প্রত্যেকটা মানুষ আমার মস্তিষ্কে ঢুকে দিয়েছিল আপনি আমার হাজবেন্ড। বিয়ে হয়েছিল, বুঝতামও না কিছুই তখন। বড় হতে হতে আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসেছি। পথ চেয়ে থাকতাম আপনার ফেরার আশায়। আপনি তো ফিরলেন, তবে আমাকে তালাক দেওয়ার জন্য। যখন জানতে পারলাম আপনি কেন ফিরে এসেছেন আর কি কি বলে এসেছেন, বিশ্বাস করুন তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল যা কল্পনার বাইরে। আমার তখন কত কষ্ট হচ্ছিল, কিভাবে বোঝাবো আমি আপনাকে? আপনি অনুভব করতে পারবেন না সেই কষ্ট। আমি এত কাল যার অপেক্ষায় ছিলাম অবশেষে সে এসেছে, কিন্তু আমায় ভালোবাসতে নয়, সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে নিচ্ছে। হঠাৎ আপনি নিজের মত পরিবর্তন করলেন। যখন দেখেছেন মায়া আগের মায়া নেই, তখন আপনার মনে হয়েছে মায়ার সাথেই সংসার করব। আমি যদি সেই আগের মায়া থাকতাম, আপনি 2 মিনিটও ভাবতেন না আমায় সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন আপনি। মায়া থেমে যায়, বড় বড় করে শ্বাস টেনে নেয়। আবার কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছে এখন। আপনি বলতে পারবেন আপনি আমার সৌন্দর্য পরিপাটির রূপ দেখে ভালোবাসেননি? মায়াকে টেনে নিজের দিকে ফেরায় আলভি। বেলকনিতে থাকা লাইটের আলোয় দুজনের চেহারা স্পষ্ট। মায়া চোখে চোখ রেখে বলে, আমাকে একটা কথা বলো, যে কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে কি দেখে? কেউ নিশ্চয় নিজের অপছন্দের বা বিরত স্বভাবের কারো প্রেমে পড়ে না, বা ভালোবাসে না প্রথমে। কেউ যখন প্রেমে পড়ে তখন নিশ্চয়ই গোছানো, পরিপাটি, সৌন্দর্যের অধিকারী কারো প্রেমেই পড়ে। হতে পারে সে কৃষ্ণ বর্ণের বা শ্যাম বর্ণের, কিন্তু মায়াবী অবশ্যই। তুমি কি কখনো নিজের অপছন্দের বা নিজের বিপরীতে চলা কোনো ছেলের প্রেমে পড়বে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় 2টো ছেলে দাঁড়িয়ে আছে। একজন গোছানো, পরিপাটি, স্মার্ট, তবে শ্যামবর্ণের বা কালো। আরেকজন ফর্সা, গায়ের পোশাক নোংরা, অপরিষ্কার, অপরিপাটি, মাথার চুল উস্কো খুস্কো, এলোমেলো, কাকের বাসার মতো। এখন 2জন ছেলের মধ্যে তোমার নজর আটকাবে কার দিকে? তুমি যদি প্রেমে পড়ো, ওই 2জনের মধ্যে কার প্রেমে পড়বে? তোমাকে যদি বলা হয় ওই 2জনের মধ্যে থেকে একজনকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে, তুমি কাকে করবে? নিশ্চয়ই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে বা ওর প্রেমেই পড়বে, কারণ ফর্সা ছেলেটার তুলনায় শ্যামবর্ণের ছেলেটাকে বেশি ভালো দেখাচ্ছে। সে গোছানো, পরিপাটি, স্মার্ট। তুমি যদি সারা পৃথিবী ঘুরে দেখো, তাহলে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ খুঁজে পাবে যারা নিজের জীবনসঙ্গী হিসেবে ওই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে। তাহলে তুমি কি বলবে? তারা সবাই সৌন্দর্যের পূজারী নয়? তুমি সৌন্দর্যের পূজারী না? ছেলে হোক বা মেয়ে, সবাই প্রথমে সৌন্দর্য দেখিয়ে প্রেমে পড়ে। সৌন্দর্য যে শুধু ফর্সা, সাদা চামড়ায়, তা কিন্তু নয়। আমার বেলায় কেন এই কথাটা উঠেছে তাহলে? হ্যাঁ, আমি প্রথম তোমার সৌন্দর্য পরিপাটি রূপ দেখিয়ে প্রেমে পড়েছি, ভালোবেসেছি। একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে পরে তাকে সব রকম রূপকেই ভালোবাসা যায়, মেনে নেওয়া যায়। রাস্তার সেই ফর্সা এলোমেলো স্বভাবের ছেলেটাকেও কেউ একজন বিয়ে করবে, হয়তো নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টাও করবে, যেটা আমি করিনি। এখানে আমার ব্যর্থতা। একটু চুপ করে থেকে বলে, পৃথিবীতে কি তোমার চেয়ে সুন্দরী, গোছানো, পরিপাটি মেয়ে নেই? অবশ্যই আছে। তুমি রূপ সৌন্দর্য দিক থেকে তাদের কাছে নগণ্য, তবে আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী নারী। তোমাকে আমার কাছে যতটা সুন্দরী আর মায়াবী মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে দেখে এমন মনে হয়নি কোনোদিন। আমি যেখানে এতগুলো বছর ছিলাম, এখন কাজ করছি, সেখানে আমার চারোপাশে সারাদিন সুন্দরী স্মার্ট মেয়েদের আনাগোনা। বলা যায় মেয়েদের মাঝখানেই সারাদিন পার করতে হয় আমাকে। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম, তাহলে কেন তাদের ভালোবাসতে পারিনি? কেন তাদের ডাকে সাড়া দিতে পারিনি? আমার বিজনেস পার্টনার মেয়ে, তাকে তুমি দেখলে মেয়ে হয়েও নজর ফেরাতে পারবে না। গত 3 বছর ধরে আমার পেছনে পড়ে আছে। 3 বছরে 1000 বার বলে ফেলেছে সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়।
সে এত আগুন সুন্দরী হওয়ার পরেও আমি তার মধ্যে সে মায়া দেখতে পাইনি যা তোমার মধ্যে দেখেছে। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম তাহলে নিশ্চয়ই মেয়ের প্রেমে পড়তাম। ওই মেয়ের প্রেমে না পড়ার জন্য কোনো কারণ নেই। আবার তাকে বিয়ে করার জন্য কিন্তু আমার চেয়েও বড় বড় বিজনেসম্যান হ্যান্ডসাম ছেলেরা পাগল হয়ে আছে। ওই মেয়ে তাদের বিয়ে করতে রাজি না। সে আমাকে বিয়ে করবে কারণ সে আমার মধ্যে হয়তো এমন কিছু দেখেছে যে অন্য কারোর মধ্যে দেখেনি। মায়া বাইরের দিকে তাকিয়ে শুনছে আলফির কথা। আলফি আবার বলতে শুরু করে। যখন আমাদের বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 16 আর তোমার 8। তখন তুমি আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ। ওই সময়টা আমি অন্য একজনকে ভালোবাসি, হোক সেটা আবেগ বা অন্য কিছু। আমি তো জানতাম আমি তাকে ভালোবাসি। তখন সবাই কি করলো? আমাকে জোর করে ধরে অপছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। তখন আমি ছোট হলে কিন্তু অতটাও অবুঝ না, ভালো মন্দের পার্থক্য বুঝতাম ভালোভাবে। এমন একটা ঘটনা ঘটার পর আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক ছিল না? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি তো আমাকে ভালোবেসেও মেনে নিতে পারছো না এখন। তাহলে আমি ভালো না বেসেও সবচেয়ে অপছন্দের একজনকে কিভাবে মেনে নেব, ভালোবাসবো? হ্যাঁ, আমার রাগ বেশি, জেদ বেশি। এই রাগ জেদ আর এই পরিবারের জন্য তো কম কষ্ট পেতে হয়নি আমাকে। তুমি তো পুরো পরিবারের সাথে ছিলে, আর আমি পরিবার থাকা সত্ত্বেও এতিমের মতন জীবনযাপন করেছে। দিনের পর দিন একা থেকেছি পরিবার আপনজন ছেড়ে। তোমার কথা স্মরণ হলে এলোমেলো হয়ে যেতাম, ভাল লাগতো না, অস্থির হয়ে উঠতাম। 12 বছরে পেরিয়ে 13 বছর চলছে। এতগুলো দিন আমি একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। আব্বু যখন বলল আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, তখন আমিও ভেবে দেখলাম। আমার মনে হচ্ছিল এসব থেকে মুক্তি পাওয়া দরকার, আর তোমাকেও মুক্ত করা দরকার। এমন একটা সম্পর্কের মধ্যে দুজনে আটকে থাকার কোনো মানেই হয় না। ভালোবাসা থাকলে দূরত্ব বাড়তে বাড়তে না দেখতে দেখতে মায়া চলে যায়, ভালোবাসা বিলীন হয়ে যায়। সেখানে তো তোমার প্রতি আমার ভালোবাসা ছিল না, ছিল মায়া। আমি কখনো বোঝার বা ভাবার চেষ্টাই করিনি। যদিও কখনো ভেবেছে, তখন তোমার সে ছোটবেলার চেহারা চোখের সামনে ভেসে উঠত। আমার মন পিষে উঠত আবার। আমি আমার ভুল স্বীকার করছি, সব ভুল আমার, সব দোষ আমার। কিন্তু তারপরও আমি তোমাকে চাই। তুমি যেমন এতকাল কষ্ট পেয়েছ, তেমন আমিও পেয়েছি। কষ্ট পাওয়ার ধরন আলাদা হলেও পেয়েছি তো। তুমি যা বলো, যে দোষ বা শাস্তি দাও, সব মেনে নেব। তারপরও আমি তোমাকেই চাইব। আলফি মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তাকিয়ে আছে বাইরের দিকে। ওনার আড়ালে ঢাকা পড়েছে মায়ের মুখশ্রী। আলফি একটু সময় নেয়, তারপর বলে, ক্ষমা করবে না আমায়? আমি কি ক্ষমার অযোগ্য? কথা বলতে পারে না মায়া। কান্নার গলায় দলা পাকিয়ে গেছে। নিঃশব্দে গড়িয়ে পড়ছে চোখের পানি। আমি তোমাকে আর জোর করবো না। তুমি যা বলবে তাই হবে। তুমি যদি চাও আমি তোমার লাইফ থেকে চলে যাই, তাহলে আজকে চলে যাব, সারা জীবনের জন্য। আর যদি চাও থেকে যাই, তাহলে থেকে যাব অনন্তকালের জন্য। এখন তুমি কি চাও? কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মায়া। দেখে মনে হচ্ছে ওর কানে আলফির কোনো কথা পৌঁছায়নি। কেমন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে চুপচাপ। কথা বলছো না কেন? আমার সাথে থাকবে নাকি থাকবে না? হ্যাঁ অথবা না বলো। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ। আমি চাই না আমার জন্য তুমি আর কষ্ট পাও। তোমার সিদ্ধান্তই শেষ। মায়া তবুও চুপ। আমি কি ভেবে নেব তুমি আমার সাথে থাকতে চাইছো না? যদি এটা সত্যি হয়, তাহলে নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে যাবে এই বাড়ি, এই দেশ ছেড়ে। আমার ছায়াও আর কোনোদিন তোমার উপর পড়বে না। মায়ার কোপানের শব্দ স্পষ্ট শুনতে পায় আলফি। যাও, নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আমি 10 মিনিট পর আসছি। আজকে আমাদের শেষ দেখা, শেষ কথা। আজকের পর আর কোনোদিন দেখা হবে না আমাদের, কথা হবে না কোনোদিন। বাকি তোমাকে আমি বন্দি করতে চেয়েছিলাম আমার বুক পেঞ্চিরায়, কিন্তু তুমি তো বোধহয় অন্য খাঁচার পাখি। যাও, নিচে যাও, রাত বেড়ে যাচ্ছে, সবে আমার ঘুমিয়ে পড়বে। মায়া আলফির মুখের দিকে না তাকিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। মায়া কয়েক কদম এগিয়ে যেতেই আলফি গান গাইতে শুরু করে। আলফির গলার স্বর স্বাভাবিক, তবে শুনে মনে হচ্ছে গভীর বেদনা মিশ্রিত স্বর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি, হো দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। একটু থেমে দম নিয়ে বলে, মৃত্যুর আগে পেছুটান ছাড়তে পারবো না আমি, তবে ফিরবো না তোমার কাছে কোনোভাবেই। তোমার সুখে আর বাধা হয়ে আসবো না, তোমাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আর ফিরবো না। চলে যাবো অনেক দূরে চিরদিনের জন্য। আবার একটু দম নেয় আলফি, তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, দূরে যদি সরিয়ে নেবে তাহলে তার মায়ে কেন ফেললে? এই মায়া যে ভয়ঙ্কর, 13 বছরও যে কষ্ট অনুভব করেছে তার জন্য বেশি কষ্ট এখন হচ্ছে। কেন কেন মনে হচ্ছে আমার জানটা টেনে বের করে নিচ্ছ? এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ? যাকে 13 বছর দেখিনি, যার কথা মনে দিয়ে ভাবিনি, যাকে বউ বলে মানিনি, তার মায়ায় কেন এইভাবে ফেললে? এই মায়ায় না ফেললেও তো পারতে। বউ বলে কি প্রথম দেখা তার মায়ে ভাবে ফেলেছিলে? এটাই কি হালাল সম্পর্কের টান? ও আমার জন্য হালাল বলি কি এতগুলো বছর পর প্রথম দেখার প্রেমে মায়া পড়েছে? মায়া কেন এত অদ্ভুত? এই মায়া কিভাবে কাটাবো আমি? আমাকে তেলে তেলে শেষ করার জন্য কি ভয়ঙ্কর মায়া ফেলেছ? এত বড় শাস্তি না দিলেও পারতে। একটু থেমে আবার বলে, যে ভুল আর অন্যায় করেছে তাদের শাস্তি আমার প্রাপ্য। রুমে দাঁড়িয়ে আলফির গান আর কথাগুলো শোনে মায়া। আলফি চুপ হয়ে যেতেই ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলফি আকাশের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসে, বুকের ওপর ডান হাতটা চেপে ধরে বলে, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রুমে ফিরে আসে, নিজের প্রয়োজনীয় সবকিছু সুটকেসে গুছিয়ে নেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও তৈরি হয় অল্প সময়ের মধ্যে। নর্মাল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ইন করে পরেছে, চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে নিয়েছে। যেভাবে তৈরি হয়ে বাড়িতে এসেছিল সেম সেভাবেই তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। সুটকেসটা হাতে নিয়ে পুরো রুমে নজর গোলায় একবার, রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ড্রয়িং রুমে, শুধু মায়া আর মান্তাসা নেই। মান্তাসা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু মায়া কোথায় গেল? এত রাতে আলফিকে তৈরি হয়ে সুটকেস হাতে নিচে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু আলতাফ মাহমুদ বাদে। ঐশী রহমান দ্রুত ছেলের কাছে এগিয়ে এসে বলেন, এত রাতে এভাবে কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছে। আলফির স্বাভাবিক গলার স্বর। ঐশী রহমান চমকে ওঠেন, সাথে বাড়ির সবাই। ঐশী রহমান উথলা হয়ে বলেন, চলে যাচ্ছ মানে কি? কোথায় যাবে? জার্মানি ফিরে যাচ্ছে। তুমি বললে 1 মাসের জন্য এসেছো, তাহলে আজকেই কেন চলে যাবে? এখানে ভালো লাগছে না আমার। মায়াকে ডাকো, ওকে মুক্ত করে দিয়ে যায়। বাড়ির সবাই ঘিরে ধরে আলফিকে। কেউ কিছু বলার আগে নাহার বেগম বলেন, এইসব কি বলছো দাদু ভাই? মায়াকে কেন মুক্তি করে দিয়ে যাবে? তুমি না ওর সাথে সংসার করতে চাইলেই? আমি একা চাইলেই তো হবে না, মায়াকেও চাইতে হবে। আমার জন্য মায়াকে যা যা ভোগ করতে হয়েছে, তারপর মায়ের না চাওয়াটাই স্বাভাবিক। ওকে জোর করার কোনো অধিকার আমার নেই। ওয়াহিদ, মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ দাঁড়িয়ে থাকে আগের মতোই। কি বলছি তোকে শুনতে পাচ্ছিস না? মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ বলেন, মাহিদ দাঁড়া। দাঁড়িয়ে যায় মাহিদ। সবাই আলতাফ মাহমুদের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের কাছে এগিয়ে এসে দাঁড়ান। হুট করে আবার এই সিদ্ধান্ত কেন নিয়েছ? মায়া চাইছে তাই। মায়া বলেছে তোমাকে? অনেকবার। আজকে রাতে বলেছে? না, কিছু বলিনি। তুমি নিজে থেকে ওকে ছাড়তে চাইছো তাহলে? এরকম কেন মনে হচ্ছে তোমার? মায়া তো নিজের মুখে এখন বলেনি তোমাকে মুক্তি দিতে। আমার সাথে থাকতেও তো চায়নি, আমার শত কথার একটা উত্তর পর্যন্ত দেয়নি। হ্যাঁ অথবা না কিছুই বলেনি। যেহেতু মায়া আগে মুক্তি চেয়েছে, তাই মুক্তি দিয়ে দেব। পাগল আমি বন্ধ করো, বারবার ভুল করবে না। মেহবুবা মেহের বলেন, আমি মায়ের সাথে কথা বলছি, ওর এত জেদ আজকে বের করে ছাড়বো। এত কিসের জেদ? এতগুলো মানুষের কথা কোনো দাম নেই ওর কাছে? ভাবি আপনি কিছু বলবেন না মায়াকে? আলফি ওর কাছে গেলেই হবে।
আলফির কপাল ভ্রু কুঁচকে যায়। আমি গেলে হবে মানে কি? তালাক দিলে তো সকলের সামনেই দিতে হবে, তাই না? তালাক কেন দিবে? তাহলে করিডোরে দাঁড়িয়ে তখন তুমি আমাকে যা যা বললে সে সবই সত্যি। এইখানে মায়ার কোনো দোষ নেই। আমি যা বলেছি ও তাই করেছে। ওকে প্রমিস করিয়েছিলাম, তাই আমার সব কথা শুনেছে। তুমি এখন মায়ার রুমে যাও। তোমার চলে যাওয়ার কথা শুনে তখন থেকে কাঁদছে একা একা বসে। আলফি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর সন্দেহই ঠিক ছিল তাহলে। মায়ের এমন আচরণের পেছনে ওর বাবার অবদান আছে। সেজন্যই মায়ের সাথে কথা বলার সময় আলফির বারবার মনে হতো মায়ের চোখ বলছে এক কথা আর মুখ বলছে আরেক কথা। আলতাফ মাহমুদ কেন বারবার মায়ের সাথে কথা বলতেন সেটা বুঝতে পারছে। যখন দেখেছে ও মায়ের সাথে সংসার করতে চাইছে, ভালোবেসে ফেলেছে, তখন ওর বউকে গুটি বানিয়ে ওকে সায়স্তা করতে চেয়েছে। এমন বাপ হলে আর আলাদা করে শত্রুর কি প্রয়োজন? কি হলো? যাও মায়ের কাছে। তার মানে আমার সন্দেহই ঠিক? একদম। বাপ ছেলের কথা শুনে সবাই একটু একটু বুঝতে পারছে মায়া কেন সকলের এত বোঝানোর পরেও জেদ ধরেছিল। বাপ হয়ে ভালোই ছেলের পেছনে পড়েছিল। নাহার বেগম বলেন, কি হলো দাদু ভাই, যাও মায়ের কাছে। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে দাঁত কটমট করে। আলতাফ মাহমুদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলেন, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। মাহিদ আলফির সুটকেসটা ওর রুমে রেখে তুইও গিয়ে ঘুমিয়ে পড়। কথা বলতে বলতে চলে যান আলতাফ মাহমুদ। আলফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মুচকি হেসে মনে মনে বলে, আলতাফ মাহমুদ, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি তোমারই ছেলে। তুমি কিভাবে ভাবলে আমি কিছু বুঝতে পারবো না? তোমার চোখে চোখে কথা বলা দেখে বুঝতে পেরেছিলাম সব। তোমার যেমন মাথায় বুদ্ধি কম নাকি? মায়ের রুমের সামনে এসে দাঁড়ায় আলফি। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। ফ্যানের শো শো শব্দর সাথে মায়ের ফুপিয়ে কান্নার আওয়াজ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ডোর ভেতর থেকে লক করে অন্ধকার হাতড়ে হাতড়ে লাইট অন করে। রুমে নজর বলিয়ে মায়াকে খোঁজে। ফ্লোরে বেডের সাথে ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। লাইট অন হওয়ায় মাথা তুলে তাকায় মায়া। সামনে দাঁড়িয়ে আছে আলফি। আলফিকে দেখে মাথা নামিয়ে নেয়। আলফি মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। ফ্যানের বাতাসে উড়তে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে ডাকে, মায়াপুরি। মায়া মুখ তুলে তাকায়। ভালোবাসি মায়াপুরি। মায়া সময় নেয় না। হুড়মুড়িয়ে হাঁটুতে ভর করে আলফির গলা জড়িয়ে ধরে শক্ত করে। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবারে শব্দ করে কেঁদে ওঠে। যোগ সামলাতে না পেরে পেছনে হেলে মায়াকে নিয়ে ফ্লোরে পড়ে যায় আলফি। ফ্লোরে শুয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ের কান্না আরো বেড়ে যায়। আলফি কিছু না বলে চুপ হয়ে থাকে। চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে ভালোভাবে। অনেকটা সময় ধরে কাঁদে মায়া। কান্না কমে আসলে আলফির গলা ছেড়ে বুকে মুখ গুজে মিশিয়ে নেয় নিজেকে। আলফি মায়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, এত যখন ভালোবাসো, তাহলে শ্বশুরের কথা কেন শুনেছ? মায়া হেঁচকি তুলতে তুলতে বলে, তখন রাগের মাথায় আব্বু যা যা বলেছে সব শুনে ওয়াদা করে ফেলেছিলাম। শ্বশুরের সাথে মিলে ভালোই জব্দ করেছো। তুমিও আমায় অনেক কষ্ট দিয়েছো। সেসবের শোধে আসল ওসুল করলে তাহলে? মায়া বলে না কিছু। নিজের বুক থেকে মায়ের মুখ তুলে মুখের দিকে তাকায় আলফি। এইটুকু সময়ের মধ্যে চোখ দুটো লাল হয়ে গেছে, নাক লাল হয়ে গেছে। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় সযত্নে। চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছো? মায়া আলফির চোখের দিকে তাকিয়ে বলে, আবার চুপ হয়ে গেলে কেন? ছেড়ে যেতে চাইলে কেন? না যেতে চাইলে তো কাছে আসতে না। ছেড়ে যেতে চেয়েছি বলেই তো কাছে পেলাম। আলফিকে আবার জড়িয়ে ধরে কেঁদে ওঠে মায়া। এতক্ষণ হারিয়ে ফেলার ভয় কাঁদছিল, আর এখন কাছে পাওয়ার আনন্দে কাছে। যাকে ভালোবেসে এসেছে ছোটবেলা থেকে, তার উপর কিভাবে বেশি দিন রেগে থাকবে? প্রথম কয়েকদিন রেগে থাকলেও কয়েকদিন পরেই রাগ ক্ষোভ গলে পানি হয়ে গেছে। শ্বশুরকে ওয়াদার কারণে এই কয়েকদিন রাগের অভিনয় করেছে। আলফির সামনে বেশিক্ষণ থাকলে ওর কথা শুনলে মায়া নিজেকে সামলাতে পারতো না। ইচ্ছে করতো ভালোবাসার মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়তে। আলফির ইমোশনাল কথা শুনলে ওর কান্না পায় ভীষণ। অনেক কষ্টে নিজেকে সামলে নিত তখন। এ কারণেই আলফির কাছ থেকে দূরে দূরে থাকতো। ওকে 13 বছর কষ্ট দেওয়ার পরিবর্তে 13 দিন কষ্ট পাওয়া উচিত আলফির। না হলে ভালোবাসার কদর বুঝবে না।
তবে 13 দিন পূর্ণ হওয়ার আগেই হেরে গেছে মায়া। পুনরায় আর হারাতে চায় না আলফিকে। মায়াকে নিচে ফেলে 2 হাত মায়ের 2 পাশে দিয়ে ভর করে মায়ের উপর ঝুঁকে যায়। আলফির গরম শ্বাস মায়ের চোখে মুখে আছড়ে পড়ে। মায়া শ্বাস আটকে রইল। আলফি ধীর স্বরে বলে, মায়া পড়ি, তুমি পুরোটাই মায়া। মায়া কিছু না বলে তাকিয়ে রইল আলফির চোখে চোখ রেখে। আলফি মুখ এগিয়ে নেয় মায়ের মুখের দিকে। কাছাকাছি আসতেই মায়া নিজের মুখ সরিয়ে নেয়। কি হলো? সরো, কেন? সরো। অন্তত একটা চুমু। একটাও না। মায়ের কাট কাট গলার স্বর। আলফির চোখ মুখের ভাব পরিবর্তন হয়। হঠাৎ আবার কি হলো? আগের ভূত ভর করলো নাকি? আলফি মায়ের শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তারপর নিজে নিজে শুয়ে মায়াকে বুকের উপর তুলে নেয়। ছাড়ো। কি হয়েছে? কিছু না। মায়াকে নিয়ে শোয়া থেকে উঠে বসে আলফি। মায়ের ওড়না দিয়েই মায়ের ভেজা চোখ গাল মুছিয়ে দেয় আবার। মায়ের এলোমেলো চুলগুলো পুনরায় ঠিক করে পেছনে ঠেলে দেয়। ফ্লোরে 2 পা ভাঁজ করে বসে সামনাসামনি। রাগ কমেনি? দুদিকে মাথা নাড়ায় মায়া, যার অর্থ রাগ কমেনি। এখনো কমেনি? না, কি করলে কমবে? তোমাকে এত সহজে মাফ করব না আমি। এমন বলে না মায়া পড়ি। এমনটাই বলবো আর করব, শাস্তি পেতে হবে। কেন? আবার কি করলাম? অনেক কিছু। বলছি তো ভুল করে ফেলছি, সেজন্য আমি অনুতপ্ত। 1000 বার সরি, বারবার সরি। প্লিজ মাফ করো, আর দূরে থেকো না। আমার কাছে আসবে না তুমি, দূরে সরো। আলফির কাছ থেকে দূরে সরে যায় মায়া। আলফির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ এমন করছে কেন? মায়ের দিকে এগিয়ে যায়। মায়া বসা থেকে উঠে সরে যায় আবার। বলেছি না আসবে না আমার কাছে। আলফি অবাক হয়ে বলে, কি হয়েছে? ছোঁয়ার আগে ছ্যাঁচ্ছাত করছো কেন এভাবে? নিশ্চয় আমার মির্জাফর বাপটা আবার কিছু শিখিয়ে দিয়েছে। বাপের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, সব সময় শিখিয়ে দেবে। আর আমি কি এখনো ছোট নাকি? যথেষ্ট বুদ্ধি আছে আমার। তুমি তো আব্বুর কথা শুনে এতদিন এমন করেছো। কে বলেছে সবকিছু আব্বুর কথা শুনে করেছি আমি? প্রথমে যা করেছি বলেছি সবটা নিজের রাগের মাথায়। আব্বু আমাকে কিছু বলার আগে তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে জীবনেও আমার কাছে ঘেঁষতে দেব না, থাকবোই না আমি তোমার সাথে। আব্বু বোঝানোর পরেই তো তোমার সাথে থাকতে রাজি হয়েছিলাম। আব্বু শুধু বলেছিল আমি যেন সহজে তোমায় মাফ না করি, তোমার মিষ্টি মিষ্টি কথা যেন গলে না যাই, অন্তত পক্ষে 13 দিন তোমাকে আমার কাছে আসতে না দিই। আব্বু হয়তো বুঝতে পেরেছিল আমি তোমার ইমোশনাল কথা শুনলে গলে যাব, তাই প্রমিস করিয়েছিল। ভাগ্যিস প্রমিস করিয়েছিল, নয়তো সত্যি সত্যি তোমার ইমোশনাল কথা শুনে আরো আগেই বোধহয় গলে যেতাম আমি। তোমার ইমোশনাল কথা শুনলে আমার জাত শত্রুও তো গলে জল হয়ে যাবে। তাহলে তুমি এখন গলছো না কেন? গলেছি বলেই তো ভালোবাসা স্বীকার করেছি, তোমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, মাফ করে দিয়েছি, সেটা তো বলিনি একবারও। আগামী 7 দিন মনের ভুলেও আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এভাবে বলছো কেন? আমাকে তুমি যে কষ্ট দিয়েছো সেই তুলনায় তুমি চুল পরিমাণ কষ্টটাও পাওনি, তাই তোমাকে আরো কষ্ট আর শাস্তি পেতে হবে। এটা কেমন কথা? এমন বলতে নেই শোনা। আগামী 1 সপ্তাহ তুমি আমার ধারে কাছেও আসবে না, এটাই ফাইনাল। কি ভেবেছো তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার মুখ দিয়ে ভালোবাসা স্বীকার করিয়ে ভালো থাকবে তুমি? নো, নেভার। মায়ের মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল আলফি। কি বউ রে, ওর চেয়েও কয়েক কাঠি ওপরে। তুমি এতক্ষণ আমার বুকে মুখ গুজে আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান সাজাচ্ছিলে? হ্যাঁ। আল্লাহ সহ্য করবে না এত বড় অন্যায়। কে বলেছে? তুমি আমার মির্জাফর বাপের বুদ্ধি শুনে আমাকে মেরেছিলে। একদম না, তখন তো রাগের মাথায় মেরেছি, সেজন্য আবার সরিও বলেছি। আমার কথা প্রথমে শুনলেই হতো, বউয়ের হাতে আর মার খেতে হতো না। কে জানতো এমন ভোলা ভালা বউটার এমন তেজ হয়ে গেছে? রাগের মাথায় যে জামাইকে ধরে মারবে সেটা তো বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? তুমি কি আবারও এমন কিছু করার চিন্তা ভাবনা করছো নাকি? যদি করে থাকো তাহলে এখন এই চিন্তা ভাবনা থেকে ঝেড়ে ফেলো। জামাইকে ধরে মারা কিন্তু অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ কিন্তু পাপ দেবে তোমাকে। নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে ছাড়া ঘুমাবো না। তাহলে জেগে থাকো। বউ, বউয়ের এখন ঘুম পেয়েছে, যাও তুমিও গিয়ে ঘুমাও। আলফি কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জীবনে কি ভুলটাই না করেছে। এতদিন বউকে কাছে পেল না, এখন আবার পেয়েও পাচ্ছে না। কি কপাল। শুধু আজকের রাতটা আমার সাথে থাকো প্লিজ। নো, নেভার। আজকের রাতটা যদি আমার সাথে থাকো তাহলে আগামী 1 সপ্তাহ আর চালাবো না। আর যদি না থাকো তাহলে রোজ চালাবো। এখন তুমি ভেবে দেখো কি করবে। মায়া কিছু সময় ভাবে, তারপর বলে, আজকের রাত তোমার সাথে থাকলে সত্যি সত্যি আগামী 1 সপ্তাহ জ্বালাবে না তো আর? একদম না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো।
বলে মায়ের হাত ধরে ডোরের দিকে পা বাড়ায়। মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, এই রুমেই থাকবো। ও, শ্বশুর বাড়িতে? কপাল ভ্রু কুঁচকে যায় মায়ার। এভাবে তাকাচ্ছ কেন? ড্রেস চেঞ্জ করে আসো। পাগলা কুত্তা কামড়াচ্ছে আমায়? ড্রেস চেঞ্জ করতে যাই আর তুমি ডোর লক করে শুয়ে পড়ো, তাই না? কোথাও যাচ্ছি না আমি। এগুলো চেঞ্জ করবে না? এগুলো পরে কি করে ঘুমাবে? কিছু না বলে হাতের ঘড়ি, গায়ের শার্ট খুলে ফেলে আলফি। তাকিয়ে তাকিয়ে চুপচাপ দেখে যায় মায়া। বেল্ট, মোজা খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে। এভাবে ঘুমাবো? মায়া কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে আসে। বড় লাইট অফ করে ডিম লাইট অন করে। বেডে উঠে মাঝখানে কোল বালিশ রেখে বলে, মনের ভুলেও বালিশের এই পাশে আসবে না। হা হয়ে যায় আলফি। অবাক কণ্ঠে বলে, মানে কি? মাঝখানে এইভাবে ভারত পাকিস্তানের বর্ডার দিচ্ছ কেন? চীন আর ভারতের বর্ডার এটা। এই বর্ডার কোনোভাবেই ক্রস করা যাবে না। ক্রস করা পুরোপুরি নিষিদ্ধ। মানি না, মানবো না। তাহলে রুমের বাইরে চলে যাও। এত বড় বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা কখন করলাম? আজীব তো। একসাথে থাকতে যে এখন মাঝখানে বর্ডার তুলে দিচ্ছ, এটা বিশ্বাসঘাতকতা না? আমি একবারও বলেছি আমি তোমার সাথে চিপকে ঘুমাবো? তাই বলে এমন করবে? হ্যাঁ। তাহলে আর এই রুমে কি করছে? নিজের রুমে তো ঘুমাতে পারতাম। তো চলে যাও নিজের রুমে। অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদম না, চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। আর এই বর্ডার ক্রস করে সোজা রুমের বাইরে বের করে দেবো। শুয়ে পড়ে মায়া। আলভি বসে মায়ের দিকে তাকিয়ে রইল। কোনো দেশের সরকারও বোধ হয় এত কড়া নির্দেশ জারি করে রাখেনি নিজেদের দেশের বর্ডারে। বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে কি হুমকি রে বাবা! ওর বইয়ের কাছে তো কিছুই না। আলভি নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। কিছু সময় চুপচাপ শুয়ে থাকে। মায়ের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এইটুকু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, আবার সিলিংয়ের দিকে তাকায়, তারপর গলা ছেড়ে গান গায়। পাখি আমার পাশান রে, বলছি না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে রে। গান বন্ধ করে আবার তাকায় মায়ের দিকে। মায়া চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না আলভি। আবার সিলিংয়ের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। পাখি আমার পাশান রে, বলছি না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়া ঘুমাইছে রে। শোয়া থেকে উঠে বসে মায়া। রাগী স্বরে বলে, মাঝরাতে এইভাবে চেঁচাচ্ছ কেন? বেরো আমার রুম থেকে। ঘুমোতে দিয়েছি তো ভালো লাগছে না না? বেরো তাড়াতাড়ি। মায়াপুরি, একটু জড়িয়ে ধরি। শুরু হয়ে গেছে ইমোশনাল কথাবার্তা। ইমোশনাল কথা কখন বললাম? তোমার গলার স্বরটাই তো পুরো ইমোশনাল হয়ে গেছে এখন। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। বেশি কথা বলে বের করে দেব। এভাবে ব্ল্যাকমেল করো কেন বারবার? ব্ল্যাকমেইল আমি করেছি? কথায় কথা রুম থেকে বের করে দাও, হুমকি দিচ্ছ? আমাকে ঘুমোতে দেবে নাকি? একটু জড়িয়ে ধরতে দাও, তাহলে আরেকটা কথা বলবো না। মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে পাশে রেখে দেয় মায়া। আলভির হাত টেনে লম্বা করে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। খুশি হয়ে দুই পা দিয়ে পেঁচিয়ে ধরে মায়ের দুই পা। হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে বলে, আহা, শান্তি লাগছে এখন। মায়া চুপ হয়ে শুয়ে রইল আলভির বাহু বন্ধনে আবদ্ধ হয়ে। দুজনেই হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে। দুজনের হৃদস্পন্দনের শব্দ দুজনেই শুনতে পাচ্ছে স্পষ্ট। অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে সারা অঙ্গে। আলফি নিজের বন্ধন আরও একটু শক্ত করে। পালে বোধ হয় বুকের ভেতর পুড়ে নিত এক্ষুনি। সকাল 8টা নাগাদ ঘুম ভেঙে যায় মায়ের। আলফির শক্ত বাহুবন্ধনে এখনও আবদ্ধ হয়ে আছে। আলফি গভীর ঘুমে মগ্ন, ভারী শ্বাস ফেলছে। ধীর গতিতে ছুটে চলেছে হৃদস্পন্দন। বুক থেকে মুখ তুলে আলফির মুখের দিকে তাকায়। ডিম লাইটের আবছা আলোয় আলফির চেহারা দেখতে পায়। হাত বাড়িয়ে আলফির এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়, তবে সাথে সাথে আবার চুলগুলো কপাল ঢেকে ফেলে। বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নেয়। আলফির বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আলফির হাত সরিয়ে দিয়ে সরে আসার চেষ্টা করে। নড়াচড়ায় ঘুম ভেঙে যায় আলফির। মায়াকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলে, এমন করে নড়ছো কেন? চুপচাপ ঘুমাও, রাত ফুরিয়ে যাবে আবার। রাত ফুরিয়েই গেছে, ছাড়ো এখন আমাকে। আর নিজের রুমে যাও। এত দ্রুত রাত ফুরিয়ে গেল? একটু আগেই না ঘুমালাম। চোখ বন্ধ রেখে কথাগুলো বলে আলফি। চোখ মেলে তাকাও আর দেখো সকাল হয়ে গেছে। ওকে, আমায় ছাড়ো। আর একটু থাকো প্লিজ। আগামী 1 সপ্তাহ তো ধারে কাছে আসতে দেবে না বললে। মায়া কিছু না বলে আলফির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বদলোক কি শক্ত করেই না ধরেছে এখন।
আগামী 1 সপ্তাহ বোধ হয় এভাবে জড়িয়ে ধরে শুয়েই পার করবে। সারা রাত 1 মিনিটের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি মায়াকে, পুরো রাত জড়িয়ে ধরেই শুয়েছিল। রাতে তোমার কথা শুনেছি আমি, এখন আমার কথা না শুনলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম। আলফি চোখ মেলে তাকায়, বার কয়েক চোখ ঝাপটা দিয়ে বলে, বউরা এমন হয়? কথা কথা জামাইকে ভয় দেখায়? ভয় দেখালাম কখন? মাত্রই। ছাড়বে কি না? না। বলে মায়াকে চেপে ধরে বুকের মাঝে। ধস্তাধস্তি করেও আলফির বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারে না। মায়াও কম কিসে, আলফির উন্মুক্ত বুকে কামড় দিয়ে ধরে। আলফি নিজের বুকের দিকে তাকায়, তারপর আফসোসের সুরে বলে, অন্যের বউরা তাদের বরকে সকালে ঘুম থেকে উঠে চুমো খায়, আর আমার বউ কামড় দেয়। আফসোস। মায়া মুখ তুলে তাকিয়ে বলে, প্রতিদিন সকালে 10টা করে কামড় খাবে। আমি তাতেও রাজি আছি, অন্তত তোমার ছোঁয়া তো পাওয়া যাবে। আলফির হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দাঁড়ায়, ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, উঠে নিজের রুমে যাও। আলফি কিছু না বলে উপুর হয়ে শুয়ে পড়ে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, এখন আরো ঘুমের প্রয়োজন। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। বেডের দিকে তাকিয়ে দেখে আলফি এখনো ও রুমেই রয়েছে। বিড়বিড় করতে করতে রুমের বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। উন্মুক্ত গায়ে উপুর হয়ে ঘুমিয়ে পড়েছে আবার। রেডি হয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই সানজিদা আর মান্তাসার সাথে দেখা হয়। মায়াকে দেখে মান্তাসা ওর মায়ের কোল থেকে নেমে মায়ের কাছে দৌড়ে আসে। মায়া মান্তাসাকে কোলে তুলে নিয়ে ভাবির সাথে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। মান্তাসা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, অনেক ঘুমিয়েছো আজ। কে বললো? কত বাজে? কত বাজে বলেই অনেক ঘুমিয়েছি? হ্যাঁ, হ্যাঁ। তুমি যে 10টা পর্যন্ত ঘুমাও তখন ঘুমাই না? আমি কি তাহলে মিথ্যে বলছি? হ্যাঁ। চাচা ভাতিজি মিলে যে 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাও তখন কিছু না। আমি আজকে 8টা পর্যন্ত ঘুমিয়েছি বলে দোষ হয়ে গেছে? মিথ্যা কথা বলো কেন? মায়া চোখ বড় বড় করে ভাবির মুখের দিকে তাকায়। সানজিদা মুচকি মুচকি হাসছে। দেখেছেন ভাবি, আমি নাকি মিথ্যে কথা বলছি? মান্তাসা আবার বলে, তো আব্বু তুই? কেন? তো আব্বু নাই। 2 হাত নাড়িয়ে না বোঝায়। ছোট আব্বু আসার পর থেকে আমাকে ভুলেই গেছে তো। সারাক্ষণ শুধু ছোট আব্বু আর ছোট আব্বু। তো আব্বু ভালো। তার মানে আমি পচা? তুমি একটু ভালো। আমি একটু ভালো কেন? তুমি তো আব্বুকে বকা দাও। উল্টে কথাগুলো বলে মান্তাসা। মেয়ের কথা শুনে সানজিদা ফিক করে হেসে ওঠে। মায়া ভাতিজির মুখের দিকে তাকিয়ে রইল। লোকটা কি বিচ্ছু! এই ছোট্ট বাচ্চাটা কেউ নিজের দলে টেনে নিয়েছে। ওকে ছাড়া মান্তাসা আগে কিছুই বুঝতো না, সারাক্ষণ ফুপি ফুপি করত। এখন সেই মান্তাসা সারাক্ষণ ছোট আব্বু করে। 11 দিনে বাড়ির সবাইকে নিজের দলে টেনে নিয়েছে, শুধু পারেনি ওকে আর আলতাফ মাহমুদকে টানতে। আলফি যেভাবে কথা বলে, ওর কথা শুনলে যে কেউ গলে পানি হয়ে যাবে এটাই স্বাভাবিক। ব্যাটার মুখ থেকে কথা তো নয়, যেন মধু বের হয়। সানজিদা 1 কাপ চা এনে মায়াকে দেয়। ফিডার মান্তাসার হাতে দিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। 3 জন খাবার খেয়ে এখন অফিসে চলে যাবে। ওপর থেকে মাহিরের গলার স্বর ভেসে আসে। সানজিদা বিরক্ত হয়ে আবার রুমের দিকে এগিয়ে যায়। মাত্র সবকিছু করে দিয়ে রুম থেকে বের হয়ে আসলো, এখনই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। কি হয়েছে? ঘড়ি খুঁজে পাচ্ছি না। মাত্র না সবকিছু গুছিয়ে সামনে দিয়ে গেলাম। রাগ দেখাচ্ছ কেন? দাঁড়াও, আবার খুঁজে দেও। একটু পরপর এভাবে ডাকলে বাড়ির সবাই কি ভাববে? মাহির টাই বাঁধা শেষ করে সানজিদার সামনে এসে দাঁড়ায়। 1 হাত সানজিদার পিঠের পেছনে দিয়ে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নেয়। সানজিদার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, কে কি বলবে ভাববে সেটা দিয়ে তো আমার কাজ নেই। আমি আমার বউ আদর করব, ভালোবাসবো, এটা ভাববো সবসময়। এখন মান্তাসা ছিল সেজন্য আদর করতে পারিনি, তাই আবার ডেকেছি আদর করার জন্য। তুমি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ। একদম না, সারাদিন অফিসে থাকি, সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি বউ আমার বিজি। রাতে মেয়ে দেরি করে ঘুমায়, মেয়ে ঘুমাতে ঘুমাতে আমার ঘুম পেয়ে যায়। বউকে তো আদর করার সময়ই তো পাই না। 6টা বাচ্চার বাপ হব কিভাবে? এই মেয়ে নিয়েই তো তোমার যা অবস্থা। 6 বাচ্চা হলে না জানি কি করো। 6 জন হলে ওরা ওদের মতো থাকবে একসাথে, তখন আমরা দুজন ফ্রি হয়ে আমাদের মতো থাকবো। তোমার চিন্তাধারা খুবই বাজে। আমাকে সারো, আর নিচে আব্বুরা ওয়েট করছে বোধহয়। মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘড়িটা খুঁজে বের করে দেয় আবার। অফিসের ব্যাগের নিচে রেখে দিয়েছিল ইচ্ছে করে। মাহির হাতে গিয়ে দেয় ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য।
সানজিদা কথা না বাড়িয়ে ঘড়িটা পরিয়ে দেয় হাতে। সানজিদা বাইরের দিকে পা বাড়ালে মাহির আবার ওকে পিছু ডাকে। বলো। বিকেলে রেডি হয়ে থাকবে, কেন? লং ড্রাইভে যাব। তখন তুমি ক্লান্ত থাকবে। তুমি থাকলে আর কোনো ক্লান্তি আমার কাছে আসতে পারবে নাকি? রেডি হয়ে থেকো, আর মায়াকে বলবে মান্তাসাকে রাখতে। ডিনার সেরে বাড়িতে ফিরবো। আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি বলে যাব। সানজিদা তাকিয়ে থাকে মাহিরের দিকে। এই লোক এমন নির্লজ্জ কেন? 2 দিন পর পর বউ নিয়ে ঘুরতে বের হয়। বাড়ির সবাই কিভাবে কে জানে? আজকে নাকি আবার মেয়েকে রেখে যাবে। আলফি বাদে বাকি সবাই সকালে নাস্তা খেতে বসেছে। রুটি খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকাচ্ছে মায়া। ওর কেমন লজ্জা লজ্জা লাগছে এখন। আবার চোখ তুলে তাকাতেই সানজিদার সাথে চোখাচোখি হয়। কিছু লাগবে তোমার? মায়া প্লেটের দিকে দৃষ্টি রেখে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, না, আর কিছু লাগবে না। তুমি তো ডিম খেলে না। মায়া সিদ্ধ ডিম দুটোর দিকে তাকায়। অন্যমনস্ক হয়ে থাকায় ডিমের কথা ভুলেই গিয়েছিল। হাতের রুটি রেখে একটা ডিম তুলে নেয় হাতে। মুখ তুলে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে। সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় মায়া। ডিম দুটো খেয়ে আর রুটি খায় না। পানি খেয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। এত লজ্জা করছে কেন আজকে? আজকে বাড়ির সবাই কিভাবে যেন তাকাচ্ছে ওর দিকে। নাকি সবাই স্বাভাবিকভাবে তাকাচ্ছে, শুধু ওর কাছে অস্বাভাবিক লাগছে। মাগরিবের পর বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। মাহির সানজিদাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলেও বাপ চাচার কথা শুনে আগেই সানজিদাকে জানিয়ে দিয়েছিল আজকে যাচ্ছে না বাইরে, অন্য কোনো দিন যাবে। মায়া চুপচাপ বসে আছে তাদের পাশে, মান্তাসা আলভির কোলে। বাকি সবাইও চুপচাপ বসে আছে। আলতাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, তোমাদের বিয়েটা তো শুধু ধর্মীয়ভাবে হয়েছিল, তখন তোমরা ছোট ছিলে। আমরা আবার তোমাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আইনি আর ধর্মীয়ভাবে আয়োজন করে। কবে? আগামী শুক্রবারের পরের শুক্রবার। আজকে মঙ্গলবার, এখনো তো অনেক দেরি। সব কিছুর জন্য তো সময় লাগবে। হুম। ততদিন তোমরা দুজন আগের মতোই আলাদা আলাদা রুমে থাকবে, আবার বিয়ে হওয়ার পর থেকে একসাথে থাকবে। এটা কেমন কথা? দ্রুত কথাগুলো বলে আলফি। সবাই অবাক হয়ে আলতাফ মাহমুদের দিকে তাকায়। আলতাফ মাহমুদ আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বলেন, কেমন কথা আবার? বিয়ের আগ পর্যন্ত আলাদা রুমেই থাকতে হবে। মানি না আমি এ কথা। মায়া, তুই কি বলিস? তুমি যা বলো তাই। আলফি একবার মায়া তো আরেকবার বাবার দিকে তাকায়। মায়া বলল আগামী সোমবার সকাল পর্যন্ত ওর কাছ থেকে দূরে থাকতে হবে। আর এখন ওর বাপ বলছে আগামী শুক্রবারের পরের শুক্রবারের আগে বউয়ের সাথে থাকতে পারবে না। এ দুজন মিলে ওর সাথে এইভাবে প্রতিশোধ নিচ্ছে। আলফি বাপের কথার বিরোধিতা করে বলে, বিয়ে তো হয়েছে আমাদের, একসাথে থাকলে সমস্যা কোথায়? আমার কেন বিয়ে হবে? শুধু রেজিস্ট্রি হলেই তো হবে। বেশি কথা বলবে তো মায়াকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিব। একেবারে বিয়ের দিন নিয়ে আসব। তোমার মতে মির্জাফর বাপ যেন কোনো ছেলের না হয়। তোমার মতন বদমেজাজি ছেলে যেন কোনো বাপের না হয়। প্রতিশোধ নিচ্ছ? যেটা ভাবো তুমি। আচ্ছা, সমস্যা নেই। আলতাফ মাহমুদ বড় ভাই আর বড় ছেলের সাথে কথা বলতে শুরু করেন। আলফি মায়ের দিকে তাকায়। আলফির মুখের এক্সপ্রেশন দেখে মায়া মুচকি মুচকি হাসছে। আলফি মনে মনে বলে, খুব হাসি পাচ্ছে না? হেসে নাও, সময় আমারও আসবে, তখন দেখাবো মজা। বিয়ে নিয়ে বাড়ির সকলের মধ্যে আলোচনা শুরু হয়। আলফি মান্তাসার সাথে খেলছে আর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে। মায়াও তাকাচ্ছে ওর দিকে। সকালের পর থেকে একটা বারের জন্য মায়াকে ছুঁয়ে দেখতে পারেনি। বাপ আর বউ মিলে কি যে শুরু করেছে ওর সাথে। রাতের খাবার খেতে খেতে 11টা বেজে যায় সকলের। খাওয়া শেষ হলে আলফি সোফায় এসে বসে। আলতাফ মাহমুদ নিজের রুমের দিকে এগিয়ে যান। বাকি সবাইও আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। ডাইনিং রুমে এখন শুধু ঐশী রহমান, মেহবুবা মেহের আর মেড মায়া রয়েছে। মেহবুবা মেহের মেড মায়াকে রুমে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। বাড়তি খাবারগুলো ফ্রিজে তুলে রাখেন। ঐশী রহমান এটো প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রাখেন। সবশেষে ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যেতে নিলেই পিছু ডাকে আলফি। কিছু বলবে? অনেকগুলো বছর তোমার কাছ থেকে দৌড়েছিলাম, তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ঐশী রহমান অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান। এভাবে তাকাচ্ছ কেন? তুমি আমাদের সাথে ঘুমাবে? না, তুমি আমার সাথে ঘুমাবে। আর রুমে চলো এখন। বলেই মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়।
ঐশী রহমান নিজেও আর কিছু না বলে ছেলের সাথে এগিয়ে যান। আলফি মনে মনে বিশ্বজয়ের হাসি হাসে। ওর বউকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে না, এবার ও ওর বাপের বউকে বাপের কাছ থেকে সরিয়ে নিল। ওর বিয়ের আগে আর বউ পাচ্ছে না আলতাফ মাহমুদ। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক এখন। রুমে এসে ডোর লক করে দেয় আলফি। ঐশী রহমান বেডের ওপর বসেন। আলফি বেডের ওপর থেকে ফোন হাতে তুলে নেয়। আলতাফ মাহমুদের নাম্বার খুঁজে বের করে মেসেজ পাঠায়। ঐশী রহমানের জন্য অপেক্ষা করছিলেন আলতাফ মাহমুদ। মেসেজ টোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করেন। মিস্টার আব্বাজান, বউর জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ুন। আগামী শুক্রবারের পরের শুক্রবার সকালে বউ ফেরত পাবেন। ততদিন আম্মু আমার সাথে থাকবে আমার রুমে। রিল্যাক্স মোডে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। ছেলের মেসেজ দেখে হতভম্ব আলতাফ মাহমুদ। এই ছেলে বলে কি? ঐশী রহমান ওর কাছে থাকবে না মানে কি? বেড থেকে নেমে দ্রুত আলফির রুমের সামনে এসে দাঁড়ান। ডোর নক করে ঐশী রহমানের নাম ধরে ডাকেন। আলফি ডোর খুলে মাথাটা বের করে শুধু। কি হয়েছে? রাতের বেলা এমন করে ডোর নক করছো কেন? ঐশী কোথায়? ওকে বের হতে বলো। আম্মু ওয়াশরুমে। ডোরের সামনে থেকে সরো। কেন? তোমার মাকে বাইরে আসতে বলো। জীবনেও না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মায়াকে ওর নানার বাড়িতে রেখে আসবো। এখন তাও চোখের সামনে দেখতে পাচ্ছ, তখন তাও পারবে না। আই ডোন্ট কেয়ার আব্বাজান। আমি আমার আম্মুকে আমার নানার বাড়িতে রেখে আসবো। একেবারে আমার বিয়ের দিন নিয়ে আসবো। রিভেন্স নিচ্ছ? যা ভাবো তুমি। বলেই ডোর বন্ধ করে দেয় আলতাফ মাহমুদের মুখের উপর। তারপর চাবি এনে চাবি দিয়ে ডোর লক করে দেয়। বলা তো যায় না, ও ঘুমিয়ে পড়লে ওর মা যদি রুম থেকে বেরিয়ে যায়। কোনো রিস্ক নেবে না আলফি। প্রতিশোধ কি শুধু আলতাফ মাহমুদ নিতে জানে নাকি? আলফিও প্রতিশোধ নিতে জানে। প্রতিশোধ হবে সমান সমান। আলতাফ মাহমুদ হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকেন কিছু সময়। তারপর বিড়বিড় করে বলেন, ব্যাপারটা এমন হয়ে গেল না? আমার ইচ্ছাও আমাকে ধরে খাও। আলতাফ মাহমুদ রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এই বজ্জাত ছেলে কি ভেবেছে সে বউ ছাড়া থাকতে পারবে না? অবশ্যই পারবে থাকতে। বউ ছাড়া থাকা আহামরি কোনো কষ্ট না। রুমে এসে ডোর লক না করে লাইট অফ করে শুয়ে পড়েন। বউটা মায়া করে যদি রাতে ফিরে আসে তাই ডোর খোলায় রাখলেন। মা ছেলের সুখ দুঃখের আলাপ করতে করতে রাত 1টা বেজে যায়। ঐশী রহমানের চোখ মুখ ঘুমে ছোট হয়ে গেছে এখন। আলফি বেড থেকে নেমে একটা বালিশ হাতে নিয়ে বলে,